রসুলপুর গ্রামে করিম তার স্ত্রী আয়েশা আর ৫ বছরের ছেলে আরিফের সঙ্গে থাকত। সে কৃষি কাজ করত, কিন্তু স্বভাবের দিক থেকে খুব লোভী আর কৃপণ ছিল। জামাল ভাই, একটা কথা বলো তো। আমি ভাবছি এমন কি দিই মাঠে যাতে আমার ফসল ৪ গুণ হয় আর আমি দ্রুত মুনাফা করতে পারি। আরে করিম, তোর মাঠে তো এমনিতেই অনেক ভালো ভালো সবজি হচ্ছে, তারপরেও কেন এই লোভে পড়ছিস? আরে এতে কিছু হয় না, আমি আরও টাকা কামাতে চাই। যত বেশি বিক্রি করব তত তাড়াতাড়ি ধনী হব। কিন্তু ভাই, বেশি লোভ সবসময় ক্ষতি করে। ফসলের ব্যাপারে তুই যদি কিছু ভুল করিস তাহলে জমিও নষ্ট হতে পারে, আর সবজিও। আরে তুই চিন্তা করিস না, আমি জানি কি করতে হবে, আর আমি এই সুযোগ হাতছাড়া করব না। ঠিক আছে, যা হবে দেখব। করিম মাঠের দিকে এগিয়ে যায় এবং নিজের ফসলের প্রাচুর্য দেখে মনে মনে আনন্দিত হয়। ইয়া আল্লাহ, এবার তো তুমি আমাকে দারুণ রহমত করেছ। মাঠটা সবজিতে ভরপুর। যদি এভাবেই চলে আমি তাড়াতাড়ি লাখপতি হয়ে যাব। সে বেগুন, ভেন্ডি আর ফুলকপি তুলতে শুরু করে এবং দ্রুত ধনী হবার স্বপ্নে বিভোর থাকে। তখনই একটা দুর্বল বয়সী বুড়ো মহিলা ধীরে ধীরে কাছে আসে। মালিক, ও মালিক, একটু আমার কথাও শোনেন। আমার বাড়িতে বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, অনেক দিন ধরে ঠিকমতো রুটি খায়নি। একটু সবজি তো দেন। কি বলছো? এখান থেকে চলে যা, আমার কাছে তোর জন্য কিছু নেই। মালিক, আমি ভিক্ষা চাইছি না। আপনি বললে আমি আপনার খেতে কাজ করব। শুধু বদলে একটু সবজি দেন, যাতে বাচ্চাদের খাওয়াতে পারি। আমি তোকে দিয়ে কোনো কাজ করাতে চাই না, না তোর মতো কাউকে সবজি দিতে চাই। তোর মতো লোক তো প্রতিদিন আসে যায়, এখন সবাইকে দিতে শুরু করলে আমার বাড়িতে কি থাকবে? কত কৃপণ আর পাষাণ হৃদয়ের মানুষ! আল্লাই জানে তার স্ত্রী কিভাবে তার সঙ্গে থাকে। মাঠে এত সবজি, তবুও গরিবকে দেওয়ার মতো মন নেই। সবজি নেন, সবজি নেন, একদম তাজা, মাঠ থেকে তোলা মিষ্টি আর সুস্বাদু সবজি। ভাই, দাম কেমন দিচ্ছ? কপি ২০ টাকা কেজি, টমেটো ৩০ টাকা কেজি, আর স্বাদ এমন যে একবার নিলে বারবার নিতে আসবেন। ঠিক আছে, ২ কেজি দাও। বাজারে গিয়ে করিম তার সবজির গুণগান গাইতে থাকে এবং চড়া দামে বিক্রি করতে থাকে। করিম ভাই, সারাদিন খেটে ক্লান্ত, আর বাড়িতে খাওয়ার মতো কিছুই বাকি নেই। যেগুলো নষ্ট হয়েছে বা বেঁচে গেছে সেগুলোই দিয়ে দাও, কেটে কুটে আমি বানিয়ে নেব। ফ্রি দাও তো। ফ্রি কোথা থেকে দেব ভাই? আমার তো নিজেরই খাওয়ার কষ্ট, এগুলো আমি নিজের বাড়িতে নিয়ে যাব। আরে ভাই, তুই তো নিজেই চাষ করিস, তোর তো অনেক আছে, তবুও নষ্ট সবজি নিজের বাড়িতে নিয়ে যাবি? আরে ভাই, গলা পচা হোক বা ভালো, এগুলো চাষ করতে আমার পরিশ্রম আর টাকা লাগে, আমি এগুলো ফেলে দেব না। সন্ধ্যাবেলায় সে অবিকৃত ও পচা সবজিগুলো যত্নে গুছিয়ে বাড়ির দিকে রওনা হয়, কারণ তার কৃপণ স্বভাব কোনো কিছুই ফেলে দিতে চায় না। আসতে এত দেরি করলে কেন? আমি তো সবজির জন্য অপেক্ষা করছিলাম। দ্রুত সবজি দাও, যেন রাতের খাবার বানাতে পারি। আরে, তুমি কি নিয়ে এসেছ? ২-৩টা পচা টমেটো, একটা ফুলকপি আর 10টা ভেন্ডি, এতে আমি কি বানাবো? আরে আয়শা, এতে একটু আধটু নষ্ট হয়েছে, বাকি তো ঠিকঠাক আছে, তুই বানিয়ে ফেল। কি বলছো তুমি? আমাদের খেতে এত ভালো ভালো সবজি হয়, আর তুমি একদিনও ভালো সবজি নিয়ে আসো না? তোমাকে কতবার বলেছি, বেশি লোভ ভালো নয়। তোমার এই লোভ একদিন তোমাকে ডুবিয়ে দেবে। আরে যাও যাও, ওটাই বানাও, তুমি তোমার কথা ভাবো, কিন্তু ৫ বছরের আরিফের কথাও তো ভাবো। ওকে যদি সব ধরনের পুষ্টিকর খাবার না খাওয়ানো হয় তাহলে ওর শরীরে প্রভাব পড়বে। আরে ও বুঝদার ছেলে, জানে টাকা কিভাবে বাঁচাতে হয়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন করিম ভাবে, এবার আমি ফসলের কাছে কি করব যাতে লাভ আরও বেশি হয়? গ্রামে গিয়ে জলিল ব্যাপারীর কাছে জিজ্ঞেস করি, ওর তো একটা কেমিক্যাল ফ্যাক্টরিও আছে। করিম জলিল ব্যাপারীর কাছে যায়। আসসালামু আলাইকুম জলিল ব্যাপারী। ওয়ালাইকুম সালাম। আরে করিম, তোমাকে তো আগেই বলেছিলাম আমার এখান থেকে কেমিক্যাল নিয়ে যা, তুই যত ফসল পাস তার চেয়ে অনেক বেশি ফসল হবে। কিন্তু ব্যাপারী সাব, এতে আমাদের ক্ষেতের কোনো ক্ষতি হবে না তো? আরে না না, উল্টো অনেক লাভ হবে। দেখ, এটা সবচেয়ে দামি কেমিক্যাল, এটা নিতে পুরো ৫০০ টাকা লাগবে,
কিন্তু এরপর তোর খেতে এত লাভ হবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবি। করিম খুশি হয়ে 500 টাকা দিয়ে কেমিক্যাল নিয়ে ফেরে। রাস্তায় জামালের সাথে দেখা। জামাল সব শুনে বলে, তুই পাগল নাকি? কেমিক্যালের পেছনে কেন পড়ছিস? ওই জলিল তো শুধু সরল কৃষকদের ফাঁদে ফেলে কেমিক্যাল বিক্রি করে। তুই আমার মতো গোবরের সার দে, তাতে জমিও উর্বর থাকবে আর সবজিও ভালো হবে। এই কেমিক্যাল ধীরে ধীরে মাঠ নষ্ট করে দেবে। গোবর সারের দিন শেষ, এখন কেমিক্যালের যুগ। কম সময়ে বেশি লাভ করব। করিম আলমারি থেকে তার জমানো সব টাকা বের করে আরও কেমিক্যাল আনার জন্য অস্থির হয়ে ওঠে। তুমি কি করছো? কেমিক্যাল দিলে মাটি নষ্ট হয়ে যাবে, সবজি বাইরে থেকে সুন্দর দেখাবে, কিন্তু স্বাস্থ্যের জন্য বিষ হয়ে যাবে। আল্লাহর দোহাই, এমন করো না। সে স্ত্রীর বাধা অমান্য করে খেতে প্রচুর বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে দেয়। কিছুদিন পর তার ক্ষেত লাল টকটকে সবজিতে ভরে যায়। বাজারে তার সবজি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়, কিন্তু জামাল সতর্ক করে। মনে রাখিস করিম, এটা 4 দিনের চাঁদনি মাত্র, এরপর অন্ধকার রাতই আসবে। পরের মৌসুমে করিম তার বাড়ি জমি বন্ধক রেখে 1 লাখ টাকার কেমিক্যাল কেনে। আয়েশা কাঁদতে কাঁদতে বারণ করলেও সে শোনে না। 1 মাসের মধ্যে তার ক্ষেত সবজিতে ভরে ওঠে। তারা বাড়িতেও সেই কেমিক্যাল দেওয়া সবজি খেতে শুরু করে। কি হয়েছে আয়শা? তাড়াতাড়ি চলো, আমাদের আরিফের অবস্থা খুব খারাপ। হঠাৎ তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো, তারপর বেহুশ হয়ে গেছে। তারা দ্রুত আরিফকে হাকিম সাহেবের কাছে নিয়ে যায়। হাকিম সাহেব পরীক্ষা করে বলেন, করিম, আমাকে ক্ষমা করো, তোমার ছেলে আর বেঁচে নেই। তার পেটে এবং লিভারে বিষাক্ত রাসায়নিকের মারাত্মক প্রভাব পড়েছিল। সে এমন কিছু খেয়েছিল যা ধীরে ধীরে তার শরীরকে শেষ করে দিয়েছে। তুমি টাকার লোভে আমার ছেলের জীবন নিলে, তোমার শুধু নিজের লাভের কথা ভাবা। আমি তোমার সঙ্গে এক মুহূর্তও থাকতে পারবো না। আমার অভিশাপ তোমার উপর, তোমার ক্ষেত, তোমার ধন সব শেষ হয়ে যাবে। তুমি একাই পড়ে থাকবে। ছেলের মৃত্যুর পর করিম প্রচণ্ড অনুতাপে দগ্ধ হতে থাকে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ অবস্থায় জঙ্গলে গিয়ে সে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করে। ইয়া আল্লাহ, আমি নিজের হাতে সব ধ্বংস করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। করিম, তুই তোর লোভের জন্য জমিকে বিষাক্ত করেছিস, সন্তান হারিয়েছিস। আজ থেকে তুই একটা ষাঁড় হয়ে এই জঙ্গলে থাকবি আর অন্যদের জন্য খাটবি। যেদিন তোর স্ত্রীর মন গলবে সেদিন তোর এই শাস্তি শেষ হবে। করিম একটি ষাঁড়ে পরিণত হয়। জঙ্গলে ঘুরতে ঘুরতে জামাল ষাঁড়টিকে ধরে নিয়ে নিজের ক্ষেতে দিন রাত খাটায়। অসুস্থ হয়ে পড়লে তাকে বাজারে কাশেমের কাছে বিক্রি করে দেয়। কাশেমও তাকে দিয়ে প্রচুর কাজ করায়, কিন্তু খেতে দেয় শুধু শুকনো ঘাস। একদিন অসুস্থ ষাঁড়টিকে কাশেম রাস্তায় বের করে দেয়। অসুস্থ ষাঁড়টি হাঁটতে হাঁটতে এক কুঁড়ে ঘরের সামনে পড়ে যায়। ভেতর থেকে আয়েশা বেরিয়ে আসে। সে ষাঁড়টির করুণ দশা দেখে তাকে আশ্রয় দেয় এবং সেবা যত্ন করতে থাকে। করিম ষাঁড় মনে মনে কাঁদে, হে আল্লাহ, ও আমার যত্ন নিচ্ছে, অথচ জানেও না আমি ওর স্বামী। একদিন সেই দরবেশ বাবা ভকিরের বেশে আয়েশার দরজায় এসে খাবার চান। আয়েশা বলে, বাবা, আমার ঘরে কিছুই নেই, যা ছিল তাই অবলা প্রাণীটার সেবায় দিয়েছি। মা, তুমি যাকে সেবা করছ সেই তোমার স্বামী করিম। তোমার অভিশাপেই তার এই দশা। হে আল্লাহ, আমি তো চিনতেই পারিনি। হুজুর, আমার স্বামীকে কিভাবে মুক্ত করব? আমি একজন মা হিসেবে রাগের মাথায় অভিশাপ দিয়েছিলাম, কিন্তু স্ত্রী হিসেবে তার এই কষ্ট দেখতে পারছি না। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। মা, তোমার মমতা আমাকে মুগ্ধ করেছে। আজ থেকে করিমের শাস্তি শেষ। আমাকে মাফ করে দাও, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আয়েশা তাকে ক্ষমা করে দেয়। পরের মৌসুমে করিম আবার চাষাবাদ শুরু করে, তবে এবার কোনো কেমিক্যাল ছাড়া। জামাল তাকে দেখে বলে, কিরে করিম, এবার তো গোবরের সার দিয়ে খাঁটি চাষ করছিস। করিম হাসে। সে দেখে কাশেম কেমিক্যাল কিনতে যাচ্ছে। করিম তাকে গিয়ে আটকায়। কাশেম ভাই, কেমিক্যাল নিও না, খাঁটি গোবরের সার দিয়ে চাষ করো, জমি বাঁচবে, ফসলও ভালো হবে। আমি কেমিক্যালের লোভে সব হারিয়েছিলাম।
করিমের কথা শুনে গ্রামের সবাই কেমিক্যাল ছেড়ে দেয়। জলিল ব্যাপারীর দোকান ফাঁকা হয়ে যায়। করিম, যে একদিন লোভে সব হারিয়েছিল, এখন গ্রামের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও সৎ কৃষক হয়ে ওঠে।